হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অডিও বুক চ্যানেলে স্বাগতম। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী রচিত সাহিত্যের অন্তর্জগৎ বইটি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো এই বইয়ের একটি প্রবন্ধ, উপন্যাসের উদ্ভব ও প্রকৃতি। তো চলুন শুরু করা যাক। উপন্যাসের ইতিহাসটা পুরনো নয়। উপন্যাস এসেছে সামন্তবাদের বিপর্যয় ও পুঁজিবাদের উত্থানের অংশ হিসেবে একই সঙ্গে। 1605 সালে প্রকাশিত স্প্যানিশ লেখক সার্ভেন্টিজের ডন কুইক্সোট ঠিক উপন্যাস নয়, তবে তাতে উপন্যাসের পদধ্বনি শোনা গেছে। বোঝা গেছে নতুন রূপকল্প আসছে সাহিত্যে, যাতে বীরকে আর রাজপুত্র হতে হবে না, সাধারণ ঘরের মানুষ হলেই চলবে। বরঞ্চ বীরের অভিযান যদি রাজপুত্রদের মতো হয়, তবে তার পরিণতি হবে হাস্যকর ও করুণ। ডন কুইক্সোটের ক্ষেত্রে যেমনটি ঘটেছিল, সামন্তবাদ ভেঙে পড়েছিল সপ্তাদশ শতাব্দীর সূচনাতেই, গড়ে উঠেছিল পুঁজিবাদ। পরে আরো প্রকাশ্য হলো ঘটনা, পুঁজিবাদ প্রতিষ্ঠা করে ফেলল নিজেকে, এবং সেই প্রতিষ্ঠায় যেসব নতুন উপাদানের জন্য প্রশস্ত হলো, তাদের একটি হচ্ছে উপন্যাস। এমনি এমনি ঘটেনি এই ঘটনা। উপন্যাসের এই উদ্ভবের কারণ কার্যকর ছিল পুঁজিবাদের ভেতরেই। কিন্তু এই বিবেচনায় যাবার আগে তো আরেকটি প্রশ্নের মীমাংসা চাই। সেটা হলো এই যে সাহিত্যের পাঠে এভাবে সমাজতত্ত্বকে যে টেনে আনা, সেটা কতটা যুক্তিসঙ্গত। সাহিত্য নিশ্চয়ই সমাজতত্ত্ব নয়। সাহিত্যের মূল বিষয়টি হলো সৌন্দর্য, জীবনকে নতুন ও সুন্দরভাবে উপস্থিত করা। তার পাঠ তাই নান্দনিক, সমাজতাত্ত্বিক নয়। সেই নান্দনিকতার ভিতর অন্য সব স্থূল ও গোয়ার বিষয়কে খোঁজা কেন শুধু শুধু? তা তো বটেই, সাহিত্যের প্রধান পাঠ অবশ্যই নান্দনিক। একমাত্র পাঠ যদি বলেন কেউ, তবুও কারণ নেই তর্ক করার। শুধু যোগ করার থাকে এই ব্যাপারটা যে কোনো সুন্দরী এমনি এমনি সুন্দর নয়, তারও দৈর্ঘ্য প্রস্থ আছে, আছে গভীরতা। সাহিত্যের সৌন্দর্যেও তাই সমাজতত্ত্ব ঢুকে যায়। সাহিত্যে যা ঘটেছে তা কেন ঘটছে, অন্যভাবে কেন ঘটল না, তার ব্যাখ্যায় মনস্তত্ত্ব যেমন সাহায্য করে, সমাজতত্ত্ব তেমনি সহায়তা দিতে পারে, দিয়ে থাকে। সামাজিক কার্যকারণ বুঝলে সুন্দরের রূপ ও রস শুকিয়ে যায় না, বরঞ্চ বৃদ্ধি পায়, গাঢ় হয়। তাছাড়া এও তো সত্য যে নন্দনতাত্ত্বিক যদিও, তবুও সাহিত্য মানবিকই। মানুষই সাহিত্যের বিচার করে থাকে নিজ নিজ অবস্থানে থেকে। আরো বড় সত্য এই যে মানুষকে নিয়েই সাহিত্য, এবং মানুষ কোনো বিশুদ্ধ প্রাণী নয়, অতি প্রাকৃতিকও নয়, বাস করে সে ইতিহাসে ও সমাজে। এর ফলে অবিশুদ্ধতার ছাপ সাহিত্যের সর্বত্র। স্থান থাকে, কাল আসে, বাদ থাকে না স্রোত কিংবা স্রোতের অভাব। সাহিত্যের বিশেষ বিশেষ রূপকল্প কিভাবে কোন প্রয়োজনে উদ্ভূত হয়েছে, কোন দিকে তার প্রবণতা, কি তার লক্ষ্য, সেটা জানলে সাহিত্যের সৌন্দর্য পাঠ বৃদ্ধি পায়, খর্ব না হয়ে। উপন্যাস এলো পুঁজিবাদের সঙ্গে। সামন্তবাদের কালে উপন্যাস ছিল না, সম্ভব ছিল না থাকা। এমনকি গদ্য তেমন ছিল না তখন। গদ্য আসে মানুষের সঙ্গে, মানুষের যোগাযোগের প্রয়োজন থেকে। যোগাযোগ গদ্য আসার আগেও ছিল, কিন্তু তার ক্ষেত্রটা ছিল সংকীর্ণ। পুঁজিবাদ মানুষকে নিয়ে এলো বড় জগতে, গড়ে উঠল নগর, তৈরি হলো রাস্তাঘাট, প্রসারিত হলো ব্যবসা বাণিজ্য। আদান প্রদানের জন্য ভাষার দরকার পড়ল, সাদামাটা ও চটপট এক ভাষা আগের তুলনায়। এই ভাষাই হচ্ছে গদ্য। কেবল বৈষয়িক যোগাযোগ নয়, চিন্তার যোগাযোগও বেগবান করল এই ভাষাকে। গদ্য আরো বিকশিত হলে এলো উপন্যাস। গাছ পুষ্ট হলে যেমন ফুল আসে। পুঁজিবাদ আরেকটি কাজ করেছিল, বাজার তৈরি করেছিল। বৈষয়িক পণ্যের তো বটেই, মানসিক পণ্যেরও। বাজার গড়ে উঠেছে সাংবাদিকতার ও উপন্যাসের। ওদিকে শিক্ষা দীক্ষা সামাজিকভাবে প্রসারিত হচ্ছিল। শিক্ষিতদের দিক থেকে চাহিদা বাড়ছিল বইপত্রের এবং অবশ্যই উপন্যাসের। তাছাড়া যখন বাজারে এসেছে, তখন উপন্যাস নিজেও পরিণত হয়েছে পণ্যে, কেনাবেচার সামগ্রীতে। ব্যক্তিকে ব্যক্তি হিসেবে দেখা পুঁজিবাদের একটি অবদান, একক নয়, অনেক কটির একটি।
সামন্তবাদ মানুষকে বিচার করত রক্তের ও অবস্থানের কালোপঞ্জি ঘেটে। প্রজা যে সে কেবলই প্রজা, অন্য কিছু নয়। ভৃত্য শুধু ভৃত্যই। ভৃত্যের ভেতরেও যে একজন মানুষ আছে, আছে তার অনুভব ও আকাঙ্ক্ষা, সে খবর সামন্তবাদ নেয়নি, কখনো নেবার প্রয়োজন বোধ করেনি। পুঁজিবাদ এই মানুষটাকে তার বংশগত দাসত্ব থেকে মুক্তি দিল। প্রভু আর প্রভু রইল না, নিয়োগকর্তা হলো। ভৃত্য এখন মজুরির দাস বটে, তবে বংশের দাস নয়। প্রয়োজনে সে মালিক বদলে নেয়, কিংবা মালিককে ছেড়ে চলে যায়। আপেক্ষিক হলেও এটা একটা মুক্তি, যার চাঞ্চল্য সমাজের সর্বত্র টের পাওয়া গেছে, দেখা গেছে উপন্যাসেও। উপন্যাস ব্যক্তি হিসেবে মানুষের অভ্যুদয়ের স্মারকলিপি। ব্যক্তি কি ছিল না এর আগে? অবশ্যই ছিল, নইলে মহাকাব্য কাকে নিয়ে নাটক। কিন্তু ব্যক্তিত্ব সীমাবদ্ধ ছিল সমাজের উঁচুতলায়। নিচের মানুষের যে ব্যক্তিত্ব আছে বা থাকতে পারে, সেটা স্বীকার করা হতো না। মহাকাব্যের নায়ক, নাটকের নায়ক সবাই বড় বড় লোক। ওদিকে উপন্যাস তার নায়ক নায়িকা খুঁজে পেল ডন কুইকজোটের মধ্যে তো বটেই, তারও চেয়ে গরিব যেসব মানুষ তাদের মধ্যেও। তথাকথিত চাকর বাকরেরাও নায়ক হলো, নায়িকা হলো উপন্যাসের। পকেটমার কি ছিচকে চোরও অপাঙ্কেও হয়ে পড়ে রইল না। একই উপন্যাসে কত বিচিত্র রকমের মানুষ যে আসতে পারে, দেখালেন তা টলস্টয়। তার যুদ্ধ ও শান্তি উপন্যাসের 500-র মতো চরিত্র রয়েছে। তার প্রত্যেকেই আলাদা, কোনো একজন মানুষই অপর কারো মতো নয়। প্রত্যেকেই সম্পূর্ণ স্বতন্ত্র। আমরা ভুল করতে পারি কার কি নাম তা নিয়ে। টলস্টয় করেন না। টলস্টয় তাদের ব্যক্তিগত স্বভাবও ভোলেন না। প্রত্যেককে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে দেখেন তিনি। এমনকি তার কুকুরগুলো একটি স্বতন্ত্র অপরটি থেকে। এই হচ্ছে উপন্যাসিকের কাজ। তিনি মানুষের ব্যক্তি চরিত্র বিশ্বাস করেন, উপরনিশ চেনেন না। চেনেন যতটা চেনা দরকার ততটাই, তার বেশি নয়। মানতেই হবে যে এই বোধটা সামন্তবাদের কালে ছিল না। এটি সম্ভব হয়েছে পুঁজিবাদের সময়ে। পুঁজিবাদ মনে করে সমাজে প্রত্যেকেরই একটা নিজস্ব ভূমিকা রয়েছে, সেটা বড় হোক কি ছোট হোক। কেউই ভূমিকাবিহীন নয়, ব্যক্তিত্ববিহীনও নয়। উপন্যাসকে তাই সামন্তবাদী রূপকল্প বলবার উপায় নেই। উপন্যাস হচ্ছে বুর্জোয়া রূপকল্প। কিন্তু এইখানেই মজার ব্যাপার আছে আরেকটা, সেটা হলো উপন্যাস আবার পুঁজিবাদ বিরোধীও বটে। বিরোধী কি বলছি, উপন্যাস আসলে পুঁজিবাদের শত্রু। তার অন্তর্গত তৎপরতা পুঁজিবাদের বিরুদ্ধে, মূলত নাশকতামূলক। ব্যাপারটা ঘটল এইভাবে। উপন্যাস কেবল যে ব্যক্তির স্বাতন্ত্র্য নিয়ে কাজ করে তা নয়, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক নিয়েও লেখে। দুটোই থাকে, থাকে ব্যক্তি এবং ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক। প্রেমের, আদরের, আবার ঘৃণারও, শত্রুতারও। ঘৃণাও এক রকমের সম্পর্ক বটে। এক অর্থে উপন্যাস হচ্ছে দুমুখ। সে ব্যক্তিকে চায়, কিন্তু ব্যক্তির বিচ্ছিন্নতাকে চায় না। বিচ্ছিন্ন ব্যক্তিকে নিয়ে আর যাই হোক উপন্যাস হবে না। হতে পারে উপন্যাসের নায়কটি একজন বিচ্ছিন্ন ব্যক্তি, কিন্তু তার মধ্যে অপরের সঙ্গে মিশবার, মিলিত হবার যে অন্তহীন আরতি, ক্রন্দন বিধুর, উপন্যাসিক তাকে জানেন। এবং উপরের মরুভূমির অভ্যন্তরে যে ফুল্লধারা, তাকে তিনি উন্মোচিত করেন তার রচনায়। ব্যক্তিতে ব্যক্তিতে মিলন ছাড়া উপন্যাস হয় না। ওদিকে পুঁজিবাদ হচ্ছে ব্যক্তির বিচ্ছিন্নতার কারণ। তার কাজও দুমুখ বটে। এক হাতে সে ব্যক্তিকে তার ব্যক্তিত্ব দিল, অন্য হাতে ব্যক্তির ব্যক্তিত্বকে দিল সে খর্ব ও বিচ্ছিন্ন করে। পরস্পর বিরোধী দুটি কাজই তার জন্য স্বাভাবিক ও সঙ্গত। ব্যক্তিকে পুঁজিবাদ দেখে একটি একক হিসেবে, সেইখানে এবং সেই অর্থে ব্যক্তি মাত্রই স্বতন্ত্র। কিন্তু ব্যক্তিকে সে যে পরিপূর্ণ অর্থে মুক্তি দেয় তা তো নয়। একটা ছোট জায়গা থেকে বড় জায়গায় নিয়ে আসে, স্বীকৃতি দেয়, ছাড় দেয়, মুক্তি দেয় না। ব্যক্তি আটক থাকে নিজ নিজ আয়ের বন্ধনে। অদৃশ্য একটি খাঁচা বহন করে চলে সে। চলতে ফিরতে পারে ঠিকই, কিন্তু খাঁচাটাকে ফেলে তার লৌহ পিঞ্জর। হায় একই, বোঝে বন্ধন রয়ে গেছে। এই বন্ধনকে নিয়েই চলতে হবে। পুঁজিবাদের ব্যক্তি স্বাধীন নয়, তাই স্বাধীনভাবে সে যে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করবে, ভালোবাসা কিংবা ঘৃণার, সেটা আর সম্ভব হয় না।
ব্যক্তি ব্যক্তিত্ব পেল কিন্তু মুক্তি পেল না। ব্যক্তি যে আটক হয়েছে তার আয়ের খাঁচায়, সেটাই একমাত্র সত্য নয়। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কের মাঝখানে এসে দাঁড়ায় মুনাফা, আসে টাকা। মুনাফা ও মুদ্রা উভয়েই বাধা দেয় সংযোগে। মুনাফাই যেখানে প্রধান নিরিখ, সেখানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির আন্তরিক ও গভীর সম্পর্ক হবে কি করে? আমি হিসাব করে দেখছি আপনার সাথে সংযোগ থাকলে আমার কি লাভ। আপনি দেখছেন আমার কাছাকাছি এলে আপনার লাভ নাকি লোকসান। এটাই যখন সত্য হয় তখন দোকানদারি চলে, মানবিক সম্পর্ক গড়া চলে না। কিংবা চলে মতলববাজি, অন্য সবকিছু ছাপিয়ে। অবস্থাটা দাঁড়ায় আপনি ও আমির নয়, আপনি অথবা আমির। মুনাফার লোভ মানুষকে বিচ্ছিন্ন করে, টাকাও তাই করে। টাকার মধ্যে দিয়ে মানুষে মানুষে বৈষয়িক দেওয়া নেওয়া হতে পারে, কিন্তু ভালোবাসার প্রতিষ্ঠা ঘটে না। টাকা বিচ্ছিন্নকারী, যদিও সে ভান করে সে সংযোগকারীর। মুনাফার মাপ হয় মুদ্রার বিচারে, অনুভূতির বিচারে না হয়ে। পুঁজিবাদ সমস্ত কিছুকে পণ্যে পরিণত করে, প্রেম ভালোবাসাকেও, শিল্প সাহিত্য সঙ্গীতকেও। পুঁজিবাদের প্রথম দিকে শিল্পের জন্য শিল্প, এই মতবাদ একটি প্রগতিশীল মতবাদই ছিল, কেননা এর মধ্যে একটা বিদ্রোহ ছিল। শিল্পকে পণ্যে পরিণত করার যে মারাত্মক প্রবণতা, তার বিরুদ্ধে বেজে উঠেছিল আর্তের কণ্ঠস্বর। ফল দাঁড়ায় এই যে পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তি খর্ব ও একাকী হয়ে পড়ে। সে তার খাঁচা বহন করে চলে, অন্যের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সে ভয় পায়। বিচ্ছিন্নতা তার মজ্জাগত হয়ে দাঁড়ায়, যেমনটি ঘটেছে যে আলফ্রেড প্রুফোকের ক্ষেত্রে। টি.এস. এলিয়টের কবিতায় ওই নায়কের বয়স হয়েছে, মাথায় চুল কমে আসছে, পরনের ট্রাউজার্স ঢিলে হয়ে যাচ্ছে, কিন্তু সে এখনো বিয়ে করতে পারেনি। বিয়ে পরের কথা, প্রেম নিবেদন যে করবে কারো কাছে সেই সাহসটুকু পর্যন্ত নেই তার। অথচ একাকিত্ব তার কাছে এক দুর্বিষহ যন্ত্রণা। এর বোঝা সে বইতে পারে না, একাকী ঘুরে বেড়ায়, বন্ধু পায় না, সহকর্মী পায় না, ক্লান্তি জড়িয়ে আসে পায়। পুঁজিবাদ এই পরিণতিতেই নিয়ে যায় ব্যক্তিকে, আর উপন্যাস বলে সে এটা মেনে নেবে না। উপন্যাস যাদেরকে চরিত্র করেছে তাদের ভেতরে অন্যের সঙ্গে যুক্ত হবার গভীর আকাঙ্ক্ষার কথা জানে সে তাদের বিচ্ছিন্নতার মর্মজ্বালা। তাই সে ব্যক্তিকে নিয়ে যাবে ব্যক্তির কাছে, হৃদয়কে পৌঁছে দেবে হৃদয়ের অভ্যন্তরে। উপন্যাস বিচ্ছিন্নতার পাঠ নয়, মিলনের দলিল। খণ্ড মানুষ নিয়ে উপন্যাস সন্তুষ্ট নয়। যে চায় মানুষের পূর্ণতা, সে পূর্ণতা অন্যের সঙ্গে মিলন ভিন্ন সম্ভব নয়। উপন্যাসের সঙ্গে পুঁজিবাদের বিরোধটা ঠিক এইখানেই। পুঁজিবাদ ব্যক্তিকে ব্যক্তিত্ব দিয়ে আবার তাকে খর্ব ও বিচ্ছিন্ন করেছে। উপন্যাস চায় পুঁজিবাদের ব্যক্তিকে আরো এগিয়ে নিয়ে যাবে, ব্যক্তিকে পূর্ণ করবে, যুক্ত করবে। যুক্ত না হলে পূর্ণ হয় না, সে জানে সেটা। উপন্যাস যে অর্থে পুঁজিবাদের অবদান, ঠিক সেই অর্থেই পুঁজিবাদ বিরোধী। মানুষে মানুষে মিলন মহাকাব্যেও ঘটে, সেটা দেখেছি আমরা ইলিয়ড, ওডিসিতে, রামায়ণে, মহাভারতে। মানুষ মিলেছে মানুষের সঙ্গে, যুদ্ধক্ষেত্রে, পারিবারিক জীবনেও। কিন্তু সেসব ছিল বীরের কাহিনী। পুঁজিবাদে এই সাধারণ মানুষ মুক্তি পেয়েও মুক্তি পায় না। জেমস জয়েসের ইউলিসিস উপন্যাসের কথাটা স্মরণ করা যাক দৃষ্টান্ত হিসেবে। এর নায়ক লেপল্ড ব্লুম সামান্য লোকটা বিজ্ঞাপন ফার্মের ইহুদি প্রতিনিধি। ইহুদিরা সর্বত্রই বিচ্ছিন্ন। 1904 সালের ডাবলিন শহরে বিচ্ছিন্ন সে পুঁজিবাদের কারণে। তার জীবন মহাকাব্যে কি করে আসবে, কিন্তু জেমস জয়েস একটি মহাকাব্যিক উপন্যাস লিখেছেন ওই লোকটিকে নিয়ে। উপন্যাসের নামটি এসেছে গ্রিক মহাকাব্য ওডিসির নায়কের নাম থেকে। ইউলিসিস ট্রয়ের যুদ্ধ শেষ করে 10 বছর সময় নিয়েছিলেন দেশে ফিরতে। নানা বন্দরে, দ্বীপে, দেশে থেমে থেমে এগুতে হয়েছিল তাকে, ইচ্ছে করে নয়, বাধ্য হয়ে, বিপাকে পড়ে। সেই রকমেরই একটা ভ্রমণ এই লেপল্ড ব্লুমের, তবে 10 বছরের নয়, মাত্র একদিনের। ওই একদিনে সে কোনো নতুন বন্দরে, দ্বীপে বা দেশে যায়নি। গেছে গণস্নানগারে, অন্ত্যেষ্টিক্রিয়ায়, খবরের কাগজের অফিসে, পাঠাগারে, পানশালায় ও পতিতালয়ে। মহাকাব্যের সেই বীর আর নেই, কিন্তু ভ্রমণটা আছে আরতি রয়েছে মিলিত হবার, সঙ্গী পাবার, যেমনটি ইউলিসিসের ছিল।
ইউলিসিসের 10 বছর কেটেছে যুদ্ধে, অস্থির ছিলেন ফিরবেন গৃহে, কিন্তু পারছেন না। লেপার্ড ব্লুমও তেমনি, তার সময় যাচ্ছে চলে, সে মিলতে চায়, চায় সংলগ্ন হতে, কিন্তু পারে না। জেমস জয়েস বিচ্ছিন্নতার একটি কবিতা লেখেননি। প্রুফককে নিয়ে এলিয়ট যেমনটি লিখেছিলেন, তিনি মিলনের আকাঙ্ক্ষা নিয়ে একটি উপন্যাস লিখেছেন। বিচ্ছিন্নতা যখন মিলনের আকাঙ্ক্ষায় পরিণত হয় তখনই সে রূপ নেয় উপন্যাসের, তার আগে নয়। মানুষ মিলতে চায়। উপন্যাস এই ঘোষণার জয় পতাকা উড়িয়ে রেখেছে সদম্ভে। নেমে এসেছে সে ঝর্ণার মতো। পুঁজিবাদ যেমনভাবে নেমে এসেছিল একদা, পাহাড় বিদীর্ণ করে, সামন্তবাদের পাহাড়, কিন্তু পুঁজিবাদের ঝর্ণাধারা হারিয়ে গেছে পোড়ো জমিতে। উপন্যাসের ক্ষেত্রে তা ঘটেনি, সে এগিয়ে চলেছে নদীর মতো, জনপদকে স্পর্শ করে এবং জনপদের দ্বারা প্রভাবিত হয়ে। উপন্যাস একটি বুর্জুয়ার উপকল্প, কিন্তু তার আকাঙ্ক্ষাটা সমাজতান্ত্রিক। সে ব্যক্তির স্বাতন্ত্র্যে বিশ্বাস করে ঠিকই, কিন্তু সেখানে থেমে থাকে না। ব্যক্তিকে নিয়ে যেতে চায় সে ব্যক্তির কাছে, মুনাফা ও মুদ্রার বাধা ভেঙে ফেলে। তার ডাক মিলনের ডাক, ডাক সমাজতান্ত্রিক সংস্কৃতির, সেজন্যই সে জরুরি। ডন কুইকজোট থেকেই শুরু আসলে। সেই যে গরিব ভদ্রলোক রোমাঞ্চকর ঘটনা খুঁজত, সামান্যকে অসামান্য মনে করে আক্রমণ করত যখন তখন, সেই আদি নায়ক উপন্যাসের। সে চায় মিলিত হবে, প্রশংসা পাবে মানুষের, বীর হবে লোকদৃষ্টিতে। তার প্রধান গুণ চলমানতা, আর দ্বিতীয় গুণ বুর্জোয়া গণতান্ত্রিকতা। চলমান থাকতে গিয়ে সে হাস্যকর করে তুলেছে, কেবল নিজেকে নয়, বিগত যুগের, বলা যায় সামন্ত যুগের ধ্যান ধারণাগুলোকে। জ্ঞাতে নয় অবশ্য, সম্পূর্ণ অজ্ঞাতে। উপন্যাসের নায়ককে চলমান হতে হয় এবং নাগরিক হতে হয় বুর্জোয়া ব্যবস্থার। তার আছে ব্যক্তিত্ব, আর আছে নিঃসঙ্গ হবার ভয়। শেক্সপিয়রের মালভোলিও হাস্যকর বটে, তবে নায়ক নয়। সে বেচারা চাকরি করে যে সুন্দরীর বাড়িতে, তারই প্রেমে পড়েছে। তার ধারণা সবাই তার প্রেমে পড়বার জন্য পাগল। তাকে নিয়ে ঠাট্টা করবার জন্য বাড়ির অন্য ঝি চাকরেরা ষড়যন্ত্র করে কর্ত্রীর হাতের লেখা নকল করে চিঠি লিখে ফেলে দিল তার সামনে। মালভোলিও দেখে তাতে লেখা আছে প্রেমের কথা। শুনে যেই প্রেম প্রেম ভাব করতে যাওয়া তার অমনি বিপদে পড়ে। সুন্দরী অলিভিয়া তাকে শাস্তি দিল, আটকে রাখলো অন্ধকার কুঠুরিতে। ডন কুইকজোটের সঙ্গে তার সাদৃশ্য যত না বৈসাদৃশ্য সে তুলনায় অনেক বেশি। মালভোলিও কখনো নায়ক হবে না, পার্শ্ব চরিত্রই রয়ে যাবে চিরকাল। প্রেমে পড়ে সে অন্যের প্ররোচনায় এবং শাস্তি পায়, শাস্তি পেয়ে সংশোধিত হয়ে যায়। ওদিকে জন কুইকজোট হলো স্বাধীন, তাকে শাস্তি দেবার কেউ নেই। যা করে সেটা করে স্বেচ্ছায়। তার আছে সাঙ্গ পাঞ্জা, আছে তার চলার ঘোড়া। প্রতিনিয়ত সে নতুন নতুন মানুষের মুখোমুখি হচ্ছে। সর্বোপরি যতই হাস্যকর হোক না কেন, নায়ক সে, ভার নয়। তাকে দিয়েই লেখা ওই আদি উপন্যাস সার্ভেন্টিজের। শেক্সপিয়র ও সার্ভেন্টিজ সমসাময়িক, কিন্তু শেক্সপিয়র যে উপন্যাস লিখবেন না, তা সার্ভেন্টিজের সঙ্গে তার তুলনা করলেই বোঝা যায়। মালভোলিওকে তিনি অবাধে চলবার স্বাধীনতা দেবেন না, শাস্তি দেবেন বরঞ্চ। লোকটি তার নিজের অবস্থান থেকে বাইরে যেতে চেয়েছিল বলে। স্বাধীনতা দেবেন চলবার, এবং পুরনো সামন্ত যুগের হাবভাব, চিন্তা চেতনা যে কেমন বেখাপ্পা তার নিজের যুগে, রেনেসাসের পরবর্তী জগতে তা তুলে ধরবেন হাসতে হাসতে। সার্ভেন্টিজ যে গদ্য লেখেন, শেক্সপিয়রের মতো কবিতায় না লিখে, সেটা অবশ্য গোটা ব্যাপারটারই অংশবিশেষ। 200 বছরেরও পরে আরেক নায়ক, ডিকেন্সের পিপ, তার বিপুল প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল। পিপের বাবা নেই, মা নেই, গরিবেরও গরিব সে, তস্য গরিব। সেই কিশোর গ্রাম ছেড়ে লন্ডনে এসেছে, এসে ভদ্রলোক হয়েছে। নাম না জানা এক উপকারীর কাছ থেকে টাকা আসে তার জন্য, সেটা সে জানতো। সে জানতো না যে টাকা আসলে এসেছে কোনো রোমান্টিক মহিলার হাত থেকে নয়, একজন ভয়াবহ অপরাধীর কাছ থেকে। পিপকে বাঁচালো তার ভগ্নিপতি, কামার সে পেশায়, না জানে লেখাপড়া, না জানে ভদ্রতা। লন্ডন শহরে একেবারেই বেমানান যে লোক। সমস্ত ব্যাপারটা হাস্যকর হতে পারত, কিন্তু হাস্যকর নয়। ডিকেন্স হাসছেন না, করুণা করেছেন, দেখাচ্ছেন যে পিপ বেচারার দোষ নেই, সেও বন্দী একজন গোটা পুঁজিবাদী ব্যবস্থার।
টাকা এখন শাসন করছে সবকিছুকে। ভদ্রলোক হতে হয় টাকার জোরে। ডিকেন্স অবশ্য মনে করেন যে পিপের ভগ্নিপতি কামার হয়েও যথার্থ ভদ্রলোক এবং সমাজে যারা ভদ্রলোক সেজে ঘোরাফেরা করছে তারা অন্য কিছু নয়, করগাছা ভিন্ন। মনে করুন গে, তবু তিনি শেক্সপিয়র নন, তিনি নাটক লিখবেন না। নতুন যুগের ডন কুইকজোট ও সাঙ্কোপাঞ্জা পিপ এবং তার ভগ্নিপতির মধ্যে মিলবার, সংলগ্ন হবার যে আকাঙ্ক্ষা রয়েছে তা নিয়ে ডিকেন্স উপন্যাসই লিখবেন। চলমানতা ও গণতান্ত্রিকতা উপন্যাসের গুণ। উপন্যাস বুর্জুয়া যুগের রূপকল্প, যার পদধ্বনি আমরা সার্ভেন্টিজের লেখায় শুনতে পেয়েছি। তার আবরণ গণতান্ত্রিক, আকাঙ্ক্ষা সমাজতান্ত্রিক। ওই ভিক্টোরীয় যুগেরই আরেক ইংরেজ উপন্যাসিক হলেন এমিলি ব্রন্টি, যার উপন্যাস উদরিং হাইটসে কি দেখি আমরা? দেখি নায়ক হয়েছে হিথক্লিফ। কে সে? না, কেউ তার পরিচয় জানে না। কুড়িয়ে পাওয়া গেছে তাকে লিভারপুল শহরের এক রাস্তায়। বস্তির শিশু, নোংরা ময়লা, কথা বলে বস্তির ভাষাতেই, প্রায় ক্যালিভানের মতো, শেক্সপিয়রের ক্যালিভান। ক্যালিভানেরও চমৎকার কাব্যবোধ আছে, দেখেছি আমরা দি টেম্পেস্ট নাটকে। কিন্তু যাই থাক না কেন ক্যালিভানের, সেই দুর্বৃত্ত যে নায়ক হবে এ তো সম্ভব ছিল না। ক্যালিভানেরও চোখ ছিল মিরান্ডার উপর, যেমন হিথক্লিফের আছে ক্যাথারিনের উপর। কিন্তু কত তফাৎ! ক্যালিভান জন্তু, হিথক্লিফ নায়ক। নায়ক হবার জন্য কেবল প্রেম প্রকাশ করেননি হিথক্লিফ, যে যোগ্যতার অভাবের দরুন সে খারিজ হয়ে গিয়েছিল, ক্যাথারিনের স্বামী হবার দাবি থেকে সেই যোগ্যতা সে সংগ্রহ করে নিয়েছে। একদিন উধাও হয়ে গেছে গ্রাম থেকে। তারপর কয়েক বছর পরে কালো স্যুট গায়ে চাপিয়ে ভদ্রলোকের ভাষা শিখে নিয়ে এসে হাজির হয়েছে ক্যাথারিনের স্বামী গৃহে। বিত্ত বেশাত প্রচুর করেছে। ক্যাথারিনের বাপের বাড়ি, স্বামীর বাড়ি সব হাতিয়ে নিয়েছে নিজের কূটবুদ্ধিতে। এ কেবল উপন্যাসেই সম্ভব, সাহিত্যের অন্য কোনো রূপকল্পে নয়। কেননা আবারও স্মরণ করা যাক, উপন্যাস হচ্ছে বুর্জোয়া বিকাশের মুখপত্র, অর্থাৎ সেই যুগের, যে যুগ বলে জন্ম হোক যথাযথা, মুদ্রা থাকলেই হলো। মুদ্রা যে সংগ্রহ করতে পারে সেই যোগ্য। আর্থিক পুঁজি প্রধান যোগ্যতা নয় হিথক্লিফের, কিন্তু হিথক্লিফ জানত যে অন্য সব গুণ মিথ্যে হয়ে যাবে পুঁজি যদি না থাকে। দৌড়ে গেছে তাই টাকার খোঁজে। আরেক মহিলা জেন অস্টেন, অনেকটা ভিন্নধর্মী এমিল ব্রন্টি থেকে। অনেকটা কেন বলছি, অনেকে বলেন সম্পূর্ণ ভিন্নধর্মী। সময়ের দিক থেকে কিছুটা পূর্ববর্তী দৃষ্টিভঙ্গিতে আরও প্রাচীন। জেন অস্টেন ব্যবসা ও বাণিজ্য কিংবা পেশাদারিত্ব এসবে বিশ্বাস করতেন না। বিশ্বাস করতেন শুধু জমি ভিত্তিক মজবুত আভিজাত্যে। তার ডার্সি মস্ত জমিদার, কিন্তু ডার্সিকে নায়ক হবার জন্য বাড়িতে ভালো একটা গ্রন্থাগার রাখতে হয়েছে। তার চেয়েও বড় কথা, এলিজাবেথ বেনেটকে বিয়ে না করতে পারলে তার নায়কত্ব প্রতিষ্ঠা পেত না। এলিজাবেথ বেনেট কে? না, মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে। তার বাবার আয় সামান্য। সেই ভদ্রলোক বেশিরভাগ সময় কাটান বই পড়ে। বাড়িতে তার 5-5টা বিবাহযোগ্য কন্যা। জমিদার ডার্সিকে কিছুটা নেমে আসতে হলো। যোগ্য পাত্রী পেল না সে তার আপন শ্রেণীতে। বিস্তর ছোটাছুটি করতে হলো তাকে ঘোড়ায় চড়ে। এলিজাবেথের পালিয়ে যাওয়া বোনটিকে উদ্ধার করে আনতে হলো প্রায় ছুটে গিয়ে। অহংকারে কুলোবে না, সহনশীল হতে হবে। সেই যে বিখ্যাত উক্তি এলিজাবেথের ডার্সির অহংকারী খালাম্মা লেডি ক্যাথারিনের মুখের উপর, ডার্সি ভদ্রলোক, আমিও ভদ্রলোকের মেয়ে বটে, সে উক্তির তাৎপর্যই বা ভুল করি কি করে? এলিজাবেথের রয়েছে গণতান্ত্রিক যুগের আত্মপ্রত্যয়। এলিজাবেথ বিত্তমান নয়, কিন্তু ব্যক্তিত্ববান। এই ব্যক্তিত্ব শেক্সপিয়রের রজালিন্ড ও পোর্সিয়াদের ছিল, কিন্তু তারা সবাই অভিজাত, এলিজাবেথ যা নয়। এলিজাবেথ অবশ্য উইকহাম কিংবা মিস্টার কলিন্স কাউকে বিয়ে করবে না। না করার আসল কারণ ওরা গরিব। কিন্তু তবু ধনবান ডার্সিকে সে বিয়ে করছে না, বিয়ে করছে ভদ্রলোক ডার্সিকে। ডার্সি কেবল ঘোড়া দাবড়ায়নি বা প্রেয়সীর বোনকে উদ্ধার করে এনে দেয়নি, প্রেমপত্রও লিখেছে বটে। নিবেদনের সে পত্র প্রত্যাখ্যাতও হয়েছিল প্রথমে। ডার্সির আছে চলমানতা,
চলমান এলিজাবেথও। ডার্সির প্রকাণ্ড বাড়িটাতেই উঠে আসবে এলিজাবেথ শেষ পর্যন্ত, যেন এ বাড়ি তারই। আগের কালে সিঁড়ি বেয়ে উঠতে গেলে ধাক্কা খেত, জব্দ হতো। তখন আরেকজন মহিলা মালভোলিওকেও পেতাম আমরা, এলিজাবেথ বেনেটকে না পেয়ে। নায়িকার প্রসঙ্গ যখন উঠলই, তখন তাদেরকে এই সুযোগে লক্ষ্য করা যেতে পারে। ট্র্যাজেডিতে সাধারণত পুরুষরাই নায়ক হয়। সেই জগৎ ভয়ঙ্কর রকমের পুরুষালী বলেই বোধহয় কমেডিতে মেয়েরা প্রাধান্য পেয়েছে, কিন্তু তবু তারা প্রধান চরিত্র হতে পারেনি। উপন্যাসেই প্রথম দেখি নায়িকারা প্রধান হয়ে দাঁড়াচ্ছে, ক্ষেত্রবিশেষ দায়িত্ব নিচ্ছে। সর্বোপরি তাদের প্রাধান্য বংশগৌরবের উপর নির্ভর করছে না সবসময়ে। কখনো কখনো তারা প্রধান হচ্ছে যাকে চরিত্র বলে তার গুণে। ড্যানিয়েল ডিফোর মল ফ্লান্ডার্সের কথা স্মরণ করা যাক। সে মেয়ের পরিচয়ের ঠিক নেই, বারবার বিয়ে করে। ঘটনাচক্রে আপন ভাইকেই বিয়ে করে ফেলে একবার। প্রেমিক তার একাধিক। মল ফ্লান্ডার্স চুরি করে, পকেট মারে। রাস্তাঘাটের এইরকম একটি মেয়ে নায়িকা হবে ভাবাটা কঠিন হতো, এমনকি শেক্সপিয়রের মতো অসাধারণ কল্পনা সম্পন্ন মনীষীর পক্ষেও। অথচ কি অনায়াসে নায়িকা হয়ে যায় মল ফ্লান্ডার্স। নিজের কাহিনী নিজেই বলে সে, যেন সেই অধিকার তার নিজস্ব। তারপরে করছে কি? যাচ্ছে চলে দূরদেশে, আমেরিকার ভার্জিনিয়াতে। সেখানে গিয়ে চাষাবাদ করবে, সঙ্গে তার স্বামীদের একজন। চুরি ডাকাতি করে যে লোক পয়সা করেছে প্রচুর। নতুন দেশে গিয়ে স্বামী স্ত্রী একত্রে খামার করে। দেখা যায় তার মাও কম যায় না। মাও সম্পত্তি রেখে গেছে কন্যার জন্য। তিনটি স্রোত থেকে অর্থ চলে আসে, এসে নতুন জীবনের ভিত গেড়ে দেয় মল ফ্লান্ডার্সের জন্য। এই মেয়ে যেন রবিনসন ক্রুসোর আপন বোন। রবিনসন যেমন দ্বীপে নিক্ষিপ্ত হবার পর নতুন জীবন শুরু করেছিল, হতাশার কাছে আত্মসমর্পণ না করে ফ্লান্ডার্সও তাই করছে। নতুন যুগের মানুষ তারা উভয়ই। রবিনসন বন্দি থাকতে চায়নি তার গৃহে, সেজন্য নতুন নতুন অভিজ্ঞতা এসেছে তার জীবনে। রবিনসনও নায়ক হতো যথার্থ উপন্যাসের, যদি নির্জন দ্বীপের না হয়ে সমাজের বাসিন্দা হতে পারত। অথবা রিচার্ডসনের প্যামেলার কথা ধরা যাক না কেন। প্যামেলার কাহিনী নিয়েই প্রথম যথার্থ উপন্যাস লেখা হয় ইংরেজি ভাষায়। তার পরিচয়টাই বা কি? না, সে গৃহভৃত্য। গৃহকর্ত্রীর মৃত্যুর পর বাড়ির ছেলে লাগলো তার পেছনে। লাগবেই তো, লাগাটাই স্বাভাবিক। পিছু ছাড়ে না, ধাওয়া করে। শেষ পর্যন্ত লোকটি বলল পামেলাকে সে বিয়ে করবে। বিয়ে করলো। দেখা গেল গুণের পুরস্কার আছে। স্বামী এখন নির্ভর করছে স্ত্রীর উপর। চাকরানী নায়িকা হয়ে গেছে উপন্যাসের। কেবল তাই নয়, নিজের কাহিনী নিজেই বলছে পামেলা চিঠির মাধ্যমে। ইংল্যান্ডের অষ্টাদশ শতাব্দী ভদ্রলোকের কাল। সেকালে এই যে সামান্য রাস্তাঘাটের মেয়েরা এবং ছেলেরা নায়ক নায়িকা হয়ে যাচ্ছে উপন্যাসের, এর কারণ এক ধরনের গণতান্ত্রিক চেতনা বিকশিত হয়েছিল সেই সমাজে। পুঁজিবাদ ব্যক্তিত্ব সৃষ্টি করল তার নিজের আত্মবিকাশের পথে পথে। দরকার চলমানতার। উপন্যাস চলমান জীবনেরই প্রতিচ্ছবি। নৈতিক অবস্থানের দিক থেকে উপন্যাসিক ফিল্ডিং রিচার্ডসনের মতো নন, ভিন্ন প্রকৃতির। মানবিক গুণ বলতে তিনি নীতিশাস্ত্রের অনুসরণ যত না বুঝেছেন, তার চেয়ে বেশি বুঝেছেন হৃদয়ের উষ্ণতা। কিন্তু নায়ককে চলমান রাখার ব্যাপারে তার আগ্রহ রিচার্ডসনের তুলনায় মোটেই কম নয়। যাতে সে অবাধে মিশতে পারে সকলের সঙ্গে, চলে যেতে পারে ভৃত্যপাড়ায়, ছুটে যেতে পারে লন্ডনে, সেজন্য ফিল্ডিং তার নায়ক টম জোন্সকে পড়ে যাওয়া শিশু হিসেবে খাড়া করলেন। বৈধ সন্তান হলে আটকে যেত নায়ক, যেমন তার ভাই বৈধ ব্লিফিল আটকে গেছে এবং বদ্ধ দশায় অতি নিকৃষ্ট মানের প্রাণী হয়ে উঠেছে। স্মরণীয় যে রবীন্দ্রনাথও তার গোরাকে কুড়িয়ে পাওয়া বালক হিসেবেই উপস্থিত করেছেন। গোরা জানতো না, কিন্তু আমরা বুঝতে পারি যে তার রক্ত আইরিশ বলেই সে অমন অস্থির। অমনভাবে ভারতবর্ষকে খুঁজে ফেরে সে। ভারতবর্ষে খোঁজে বলেই বড় সে। রবীন্দ্রনাথের কুমু মুক্তি চেয়েছিল, সেজন্য সে বিয়ে করল মধুসূদনকে। তার ভাই তাকে মুক্তি দিতে পারেনি, স্বামী তো পারবেই না। টলস্টয়ের আন্না কারেনিনা মস্কোতে এসেছিল রাজধানী সেন্ট পিটার্সবার্গ থেকে। সেই আশাটাই কাল হলো তার। রেল স্টেশনে দেখা ব্রোনস্কির সঙ্গে। আন্নার মন বলছিল তাকে দেখাটা শুভ হবে না।
হলোও না। তারপর আন্নাকে দেখি আর স্থির নেই। ভ্রনস্কি তাকে অনুসরণ করছে ছায়ার মতো, আর আন্না নিজেও অতৃপ্ত বটে। ঘর ছাড়ল আন্না, ঘর আর পেল না ফিরে। তারপর থেকে কালযাপন হোটেলে হোটেলে। এক সময় যখন ঘর বেঁধেছে গ্রামে গিয়ে, তখনও হোটেলেরই বাসিন্দা সে। টলস্টয়ের আন্নার তুলনায় অতি সামান্য মেয়ে ফ্লবেওরের মাদাম বোভারি, মফস্বলের অসফল এক ডাক্তারের স্ত্রী, কেবলই রোমান্স চায়, নিজেকে কল্পনা করে নায়িকা হিসেবে। সেই তাড়নায় ছুটে ছুটে বেড়ায়। তারপর যখন দেখে সকলেই ঠকিয়েছে তাকে, আটকা পড়ে গেছে সে জালে, তার জন্য তখন আত্মহত্যা ছাড়া আর কোনো পথই রইল না খোলা। টলস্টয়ের নায়কেরা অনেকেই তীর্থযাত্রী। যুদ্ধ ও শান্তির সেই চশমা পরা থপথপে যুবক পিয়রকে দেখি জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে, চিন্তার নয় কেবল, ঘটনাতেও। ডন কুইক্সোটি যেন সে নতুন প্রজন্মের, আন্না কারেনিনার লেভিনও তাই। পুনরুত্থানের নায়ক প্রিন্স নেখলুদয়েভ তো শ্রেণী ত্যাগ করল নিজের অনুশোচনায় ও গ্লানিতে। দেখি যে মেয়েকে পতিতা করেছে সে তার পিছু পিছুই ঘুরছে, চলে গেছে সুদূর সাইবেরিয়াতে। এও নায়কেরই ঘোড়া, ঘুরতে হয়, চলতে হয়, মুখোমুখি হতে হয় নতুন নতুন অভিজ্ঞতার, তাতে তারা পরিবর্তিত হয়। যেমন ঘটনাগুলো নতুন তাৎপর্য পেয়ে যায় তাদের জীবনে ঘটে গিয়ে। এসবই সম্ভব হয় তারা নতুন বুর্জোয়া ব্যবস্থার মানুষ বলে। পেছনে থাকে জরুরি প্রয়োজন মিলবার, মিলিত হবার তারা। উপন্যাসে বুর্জোয়া সমাজের সাহিত্যিক মুখপত্র বটে, সামন্তবাদী সমাজের নয়। সাহিত্যের সৃষ্টি সহানুভূতি থেকে। উপন্যাসিক সহানুভূতির ক্ষেত্রটি বড় নাটকের ক্ষেত্রটির তুলনায়। উপন্যাস হচ্ছে আধুনিক যুগের মহাকাব্য। তার নায়ক নায়িকা রাজা বাদশাহ নয়, সাধারণ মানুষ। আর ওই যে তার আকাঙ্ক্ষা মিলিত হবার, সেখানেই সে সমাজতান্ত্রিক। পুনশ্চ ইংরেজি সাহিত্যের আদি কবিদের একজন হচ্ছে জিওফ্রে চসার। তিনি কোনো উপন্যাস লেখেননি, সম্ভব ছিল না লেখা। তিনি কবিতার লেখক, গদ্য তখন তৈরি হচ্ছে মাত্র। ইংরেজি ভাষারও সেটা উদ্ভবের যুগ। রাষ্ট্রের ও ধর্মের ভাষা তখন ল্যাটিন, ভদ্রশ্রেণীর ভাষা ফরাসি। ইংরেজি ভাষা তৈরিতে যারা অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রেখেছেন, তাদের ভেতর চসার একজন। ছাপাখানার উদ্ভাবনও তখনও ঘটেনি, কিন্তু চসারের রচনা ক্যান্টারবেরি টেলস উপন্যাসের উপাদান রয়েছে। প্রথমত এতে গল্প আছে, তার চেয়েও বড় কথা এই রচনাতে চরিত্র ৩১ জন মানুষ একত্রিত হয়েছিল একটি সরাইখানায়। তারা সবাই তীর্থযাত্রী, যাবে পবিত্র ভূমি ক্যান্টারবেরিতে। ঠিক হয়েছে ভ্রমণের কষ্ট লাঘব করবার জন্য যাবার ও ফেরার পথে প্রত্যেকেই গল্প বলবে। ওই গল্পগুলো চমৎকার, কিন্তু গল্পের চেয়েও চমকপ্রদ চরিত্রগুলো। এরা প্রত্যেকেই জীবন্ত এবং প্রত্যেকেই সমাজের একটি শ্রেণীর প্রতিনিধি। একজন আরেকজনের মতো নয়, প্রত্যেকেই আলাদা। এই যে ভ্রমণে বের হওয়া এবং পরস্পরের সঙ্গে মিলিত হওয়া ও অভিজ্ঞতার আদান প্রদান করা এবং স্বতন্ত্র থাকা, এর ভেতরই উপন্যাসের জন্ম সম্ভাবনা নিহিত ছিল। চসার যা দৃষ্টিতে ওই তীর্থযাত্রীদের চরিত্র দেখেছেন, সেটা একজন উপন্যাসিকের মতোই। পরবর্তীতে উপন্যাসিকের ওইভাবেই দেখেন তাদের চরিত্রদের। তবে উপন্যাসকে অপেক্ষা করতে হয়েছে আরো ৩৫০ বছর, যখন মানুষগুলোকে মেলামেশার জন্য সরাইখানা বা তীর্থযাত্রায় যেতে হয়নি। সমাজের ভেতরই নানা কাজকর্মে তারা মিলতে ও মিশতে পেরেছেন। তাদের সম্পর্কের ভেতর থেকেই গল্প সৃষ্টি হয়েছে। গল্পের খোঁজে সামাজিক জীবের বাইরে তাকানোর আবশ্যকতা থাকেনি। সর্বোপরি যোগাযোগের প্রয়োজনে ব্যবহার্য গদ্য তখনও সৃষ্টির অপেক্ষায়। তাছাড়া চসার ছিলেন অভিজাত শ্রেণীর মানুষ। উপন্যাস লিখবে যে মধ্যবিত্ত, তার আগমন ইতিহাসের পরবর্তী পর্যায়ের ঘটনা। চতুর্দশ শতাব্দীর না হয়ে চসার যদি অষ্টাদশ শতাব্দীর লেখক হতেন, তাহলে তিনি যে উপন্যাস লিখতেন। অন্য কিছু না লিখে লক্ষণ তার ক্যান্টারবেরি টেলসে বিদ্যমান। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম চৌধুরীর রচিত সাহিত্যের অন্তর্জগৎ বইটির একটি প্রবন্ধ, উপন্যাসের উদ্ভব ও প্রকৃতি। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে এই বইয়েরই অন্য আরেকটি প্রবন্ধ আপনাদেরকে পাঠ করে শোনাবো, মনীষার সময় ও সুযোগ প্রবন্ধটি।
আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।